নমস্কার। বেঙ্গল ফিউশন আড্ডাপীঠে সবাইকে স্বাগত। আমার ঠিক বাদিকে বসে আছেন শুভ দাশগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত। নমস্কার। যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা, অভিনন্দন। আর আড্ডাপীঠ এই অনুষ্ঠানটার সঙ্গে আমি পরিচিত, এর আগেও কয়েকজনকে আমি এখানে আড্ডায় দেখেছি। তো আজকে আমার সৌভাগ্য যে আমি সেই আড্ডার মধ্যে রয়েছি। তো আড্ডা আসলে আমরা যখন কাজ করি তখনও খুব আড্ডা হয়, এটা আজকে বলে নয়। আমি যখন থেকে কাজকর্ম শুরু করেছি 80-র দশক, তখন যারা মহিরুহ ছিলেন, কাজ করতেন, মানে যাদের সঙ্গে আমার পথ চলা শুরু, সলিল চৌধুরী, শম্ভু ভট্টাচার্য, মন্টু ঘোষ, কিংবদন্তি মানুষ সব, এদেরও যখন এদের কাজ করতে দেখেছি, কখনো কোনো জিনিস রিহার্সাল করছেন বা রেকর্ডিং করছেন, সেখানে কিন্তু আড্ডাটা খুব হতো। আসলে বাঙালির আড্ডা হারিয়ে গেছে বলে কিন্তু বাঙালি অনেক কিছু হারিয়ে গেছে। হ্যাঁ, আড্ডাটার খুব প্রয়োজন ছিল এবং আজও আছে। এবং আমি তোমায় বলি যে আজও যে আমরা কাজ করি স্টুডিওতে, এত দিনের পর দিন আমাদের কাজ হয়, আমরা কিন্তু কাজ করি ওই আনন্দে যে কাজের ফাঁকে ফোঁকে প্রচুর আড্ডা হয়, গল্প হয়। এমন এমন সমস্ত মিউজিশিয়ানস ছিলেন এক সময়, আমার মনে পড়ছে অনেকের কথা, তারা এমন বেশি রকমের আড্ডায় মেতে উঠতেন যে ডিরেক্টরকে বলতে হতো যে ওরে এবার তোরা থাম, কাজটাকে এগোই। কিন্তু সেই আড্ডার মধ্যে দিয়ে যে কত কিছু আমরা জেনেছি, মানে বিগত 50-60 বছরের আমাদের গানের ইতিহাস, আমাদের রেকর্ডিং জগতের ইতিহাস, ফিল্মের যে কাজ করার ইতিহাস, এ সম্পর্কে সবটা তো আমরা প্রত্যক্ষভাবে জানিনি, জেনেছি এই সমস্ত বড় বড় মানুষের কথায়, মুখের কথায়, তাদের পুরনো স্মৃতিচারণে। মানে আড্ডা সেখানে সাধু সঙ্গের পর্যায়ে পৌঁছে গেছে, তাই অনেক জানা হয়েছে। কবি শুভ দাশগুপ্ত, যার কবি হিসাবে বয়স এবং তার বাচিক শিল্প, তার লেখালেখি, তার অনুষ্ঠান, মঞ্চে কবিতা উপস্থাপনা, যদি 80-র দশক থেকে শুরু ধরি, তাহলে প্রায় 4টি দশক অতিক্রান্ত বা ছুঁই ছুঁই। শুভদা, প্রশ্নোত্তরে পর্ব নয়, তবুও ভাটপাড়া থেকে শুরু, শাস্ত্রীয়দের জায়গা, শাস্ত্রসম্মত ভাটপাড়া থেকে ব্যাংক কর্মী শুভ দাশগুপ্ত কিভাবে তার সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজকে সারা পশ্চিম বাংলা তাকে কবি শুভ দাশগুপ্ত হিসেবে চেনে, কিভাবে এই জার্নিটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। এটা ঠিক কথা যে ভাটপাড়া পুরনো পণ্ডিতদের জায়গা, কিন্তু আমার শৈশবকালে আমি 2-1 পণ্ডিতকে তখন জীবিত দেখেছি। তার মধ্যে একজন শ্রীজীব ন্যায়তীর্থ, খুবই উচ্চ মানের একজন মানুষ, আমি দেখেছি তাকে। তখনই তার প্রায় 100 বছরের কাছে বয়স, এবং ভীষণ সম্মানিত একজন মানুষ ছিলেন। তার পরিবারের অনেকের সঙ্গেও পরবর্তীকালে আমার বন্ধুত্ব ছিল, আলাপ ছিল। কিন্তু ব্রাহ্মণদের যে ভাটপাড়া টোল ছিল, টোলও আমি দেখেছি ছোটবেলায়, কিন্তু সেগুলো তখন একেবারেই ক্ষয়িষ্ণু, উঠে যাওয়ার মুখে। কারণ ভাটপাড়া মূলত, ভাটপাড়া এলাকা বলতে যা বুঝি, সেটা মূলত শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চল। তো বিভিন্ন ভাষাভাষী মানুষ, এই সমস্ত কিছুর মধ্যে পড়ে এই পুরনো সংস্কৃত চর্চা, এগুলো আস্তে আস্তে ক্ষীয়মান হতে হতে প্রায় চলে যায়। তো আমরাও বড় হতে থাকি অন্য আবহাওয়ার মধ্যে। আমরা যখন বড় হয়েছি 50-এর দশকে, তখন দিনকাল আস্তে আস্তে পাল্টাচ্ছে। দেশ স্বাধীনতার পরে নানা ক্ষোভ বঞ্চনা, তার মধ্যে দিয়ে মানুষ এগোচ্ছে, নানা রকমের বামপন্থী আন্দোলন ইত্যাদি হচ্ছে। এইসব দেখতে দেখতেই আমরা বড় হয়েছি। এবং খুব স্বভাবতই আমরা যখন স্কুলের একটু বড় বয়সে পৌঁছেছি, তখন চারপাশের পরিবেশ, শুধু ভাটপাড়ায় না, আমাদের মফস্বল বা কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, সব রস্তই বলছি, একটা মানে নতুন কিছু হোক, সমাজটা নতুন ভাবে গড়ে উঠুক, এই একটা চেতনা কাজ করতো বড়দের মধ্যে। সেটা সঞ্চারিত হতো আমাদের মধ্যে গল্পে, আড্ডায়, ক্লাবের আড্ডায়, বা লাইব্রেরিতে বই পড়ার সুযোগে। সেইভাবেই আমাদের ওখানে এক কবি ছিলেন, খুবই পাওয়ারফুল কবি। পরবর্তীকালে খুব অল্প বয়সে তার মৃত্যু হয়। কবি রবীন সুর ভাটপাড়ায় থাকতেন। তার যে কবি দের বন্ধুত্বের একটা আড্ডা ছিল তাদের, সেখানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী ইত্যাদি নামি নামি কবিদের সঙ্গেই তার মেলামেশা ছিল। তো তিনি খুব উদার মনের মানুষ ছিলেন। আমি তখন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, বাম রাজনীতি। স্কুলের শেষ দিকে তখন ওই বয়সে যা হয়, বলতে পারতাম, গাইতে পারতাম, সেই সুযোগে আমার একটু সামনে আসার সুযোগ ছিল। গণসঙ্গীত গাইতাম, দেয়ালে লিখতাম। এই দেয়ালে লেখার বিভিন্ন ছবি টবি আঁকা দেখে রবীন্দ্র একদিন আমায় বলে যে, ভাই তুমি এই ভাটপাড়ায় বসে কি করছো, তুমি কলকাতায় চলো। তাই বললাম, কলকাতায় গিয়ে আমি কি করবো, কলকাতায় আমাকে কে চেনে? বলে তুমি চলোই না একদিন আমার সঙ্গে। তো রবীন্দ্র প্রায়ই বলতেন, আর আমি অগ্রাহ্য করতাম, মানে ভাবতাম যে নিছক বড় হিসেবে আমাকে হয়তো পিঠ চাপড়াচ্ছেন। কিন্তু একদিন সত্যি সত্যি ওনার সঙ্গে গেলাম।
কলেজ স্ট্রিট পাড়ায় ট্যামার লেন বলে একটি গলি আছে বিখ্যাত, সেইখানে 9-3 ট্যামার লেন, ঠিকানাটাও আমার আজও মাথায় রয়েছে। ওখানে একটি ছোট্ট ঘর, খুব অপরিসর একটা ঘরের মধ্যে উনি আমাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন ঘরের বাইরে। ভেতরে একজন বেশ মোটা চেহারার ভদ্রলোক মাঝখানে বসে আছেন, তাকে ঘিরে বসে আছেন যারা, তারা সবাই রথী মহারথী। এর ভদ্রলোকের নাম ছিল দেবকুমার বসু, বিশ্বজ্ঞান বলে ওর একটা প্রকাশনা ছিল, সেইখানে এদের রেগুলার আড্ডা ছিল। বেশ। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, এই দেবকুমার বসুই শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের মানে প্রকাশক। পরে শক্তিদা অনেক নাম করেন, অনেক বিখ্যাত হন। দেবকুমার বসু সেই সময় সাহিত্যিক মহলে বা রাজনৈতিক মহলে অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ ছিলেন, খুব অমায়িক ভদ্রলোক। তা আমি রবীন্দ্রার সঙ্গে গেছি দেখে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া কবিতা লেখো? আমি বললাম না না না, কবিতা আমি পড়িও না, ভয় পাই, কবিতা দেখলে আমি। মানে ওই সময় কি আগে সত্যি সত্যি মানে কবিতা লেখার যোগ্যতা পড়তেনও না? কিচ্ছু করতাম না আমি তখন। কবিতার সাথে সহবাস তখন ছিল না, তখন বয়স কত? তখন আমি মানে কত বলছি, যুবক যুবক একেবারে। তখন আমি ছবি আঁকি, গান গাই, এবং দুটোই হচ্ছে না শিখে নিজের মতো। সেই দেওয়ালে আঁকা দেখে রবীন্দ্রার মনে হয়েছিল এই বোধহয় আঁকতে টাকতে পারে। তো রবীন্দ্রকে জিজ্ঞেস করলো এই কবিতা লেখে না, তাহলে আমার কাছে নিয়ে এলে কেন? তখন বলছে ও খুব ভালো ছবি আঁকে। বললো ও তুমি ছবি আঁকো, দাঁড়াও, বলে আমাকে ওপর থেকে নামিয়ে কতগুলো পাণ্ডুলিপি কবিতার বইয়ের দিলেন, দিয়ে বললেন এগুলো বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পড়ে এর প্রচ্ছদগুলো এঁকে ফেলো। তার আগে আমি কখনো প্রচ্ছদ আঁকিনি, ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হলো। তাহলে ঠিক আছে, করে দেখা যাক। সেই প্রথম আমি দুটো কবিতার বইয়ের প্রচ্ছদ করি। সেই কবিতার বইয়ের নাম বা কবির নাম এই মুহূর্তে আর মনে পড়ছে না, কিন্তু পরবর্তীকালে আমার ওই দেবুদার ওখানেই, দেবকুমার বসুর ওখানেই, আমি প্রায় শতাধিক কবিতা এবং প্রবন্ধের বইয়ের প্রচ্ছদ নির্মাণ করি। তার মানে আর্টিস্ট হিসেবে যদি বলো, আমার প্রথম কাজ হচ্ছে এই ইলাস্ট্রেশনের কাজ, প্রচ্ছদ শিল্পী। এইটা করতে করতে আমি যখন ব্যাংকে চাকরি করি, তখন আমার এক বন্ধু ছিল, এখনো আছে, খুব ভালো বন্ধু এবং অত্যন্ত ভালো গুণী শিল্পী, শক্তিব্রত দাস। রেডিও টিভিতে সে প্রথম সারির আর্টিস্ট। সে সময় আমি যখন ব্যাংকে প্রথম ঢুকি, যাদের দু একজনের সঙ্গে আলাপ হয় তার মধ্যে ও একজন, অত্যন্ত সুভদ্র মানুষ। আমার সঙ্গে আলাপ হয় কারণ আমিও একটু গান বাজনা ভালোবাসি, শুনলাম সে গান টান করে, তো প্রায় দেখি সে বেরিয়ে যায় অফিস থেকে, এবং আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন কেউ কিছু বলেন না। তাই একদিন জিজ্ঞেস করলাম, সবাইকে বললো ও গান টান করে, রেডিও টিভিতে প্রোগ্রাম করে, রেকর্ডিং করে, ওই জন্য ওকে কেউ কিছু বলে না। তা আমার সঙ্গে খুব ভাব হয়ে গেল। আমাকে একদিন বললো যাবে রেকর্ডিং দেখতে? আমি রেকর্ডিং তো কোনোদিন দেখিনি, কি করে করে। গেলাম ওর সঙ্গে। কোথায় গেলাম? হিন্দ সিনেমার ওখানে একটা গলি আছে যার নাম অক্রুর দত্ত লেন, যেখানে হিন্দুস্তান রেকর্ডস এর অফিস দীর্ঘদিনের, যে হিন্দুস্তান রেকর্ডস থেকে শচীন দেব বর্মন, কে এল সাইগাল, এই বড় বড় শিল্পীরা গান করতেন, সেই অফিস। অত্যন্ত দিন দরিদ্র একটা জায়গা, স্টুডিওটাকে স্টুডিও মনেই হয় না, কিন্তু সেখানে গিয়ে পৌঁছে দেখলাম রেকর্ডিং হচ্ছে, এবং সেখানে শক্তিব্রত আমার বন্ধু সে ইয়ে করলো, ওই রজনীকান্তের গান রেকর্ড করছিল। এবং অদ্ভুতভাবে ওখানেও ও হঠাৎ করে কর্তৃপক্ষকে বললো আমার এই বন্ধু খুব ভালো ছবি আঁকে, ও যদি আমার, তখন তো ডিস্ক বেরোতো, তো ডিস্কের জ্যাকেটটা যদি ও ডিজাইন করে। ওরা রাজি হলো, আমিও করলাম। ওদের সেই কাজ ভালো লেগে গেল। তখন ওরা আমাকে বেশ কয়েকটা ওদের প্রোডাকশনের কভার করতে দিল, যেমন অমর পালের লোকগীতি, রামকুমার চট্টোপাধ্যায়ের ভক্তিগীতি, অজয় দাস পরিচালিত সুখেন দাস পরিচালিত কিছু সিনেমার গান, তার যে জ্যাকেট আর কি। তো এইগুলো করতে করতে ওই তখনও আমি প্রচ্ছদ শিল্পী হিসেবেই আছি, কিন্তু ওই গান রেকর্ডিং দেখতে দেখতে আমার ভেতর যে গান গাইবার ক্ষমতা, বলে রাখি যে ছোটবেলা থেকে আমি গানটা নিজে থেকে গাইতাম, এবং পাড়ায় বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমি যে গাইতে পারি এই ব্যাপারটা ছিল। এবং এই সব গান কিন্তু আমার রেডিওয়ে শুনে শেখা, রেকর্ড প্লেয়ারে শুনে শেখা, আমি কারোর কাছে গান শিখিনি। কিন্তু ওই শক্তিব্রতর সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে যাবার পর আমার গান গাইবার ইচ্ছে হলো, এবং ওখানে এক বন্ধু ছিলেন আমাদের, তিনি বললেন হ্যাঁ সুবোধ, আপনি গান, আপনার গান বেশ অন্যরকম, আপনি গান না। এবং সেটা বলছি 80-র দশকে, তখন আমি নিজের লেখায় নিজের সুরে গান করি, এবং একটা গান আমার নিজের লেখা ছিল, বাকি গানগুলো সুর আমার, কিন্তু সেগুলো বিখ্যাত লোকেদের লেখা। এই রবীন্দ্রাই আমাকে নিয়ে গেলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের বাড়িতে, দক্ষিণ কলকাতায়। তারপরে আমার সঙ্গে আলাপ হলো, প্রণাম করলাম, বললাম আপনার গানে সুর করেছি। তা বললেন যে তুমি কোন কবিতায় সুর করেছো? তাই আমি বললাম একটা কবিতা পড়লাম, বাপ গিয়েছে স্বর্গে, দাদার লাশ মর্গে, ভালো চাস্ত যা ধর্গে ওই অমুককে, এটা আমার খুব পছন্দ হয়েছে। বলতে এটা সুর করা যায়? আমি হ্যাঁ আমি করেছি। গাও তো শুনি। তা উনি তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ল্যাবের উপরে পেঁয়াজ কাটছেন, মাংস রান্না করে, আর আমি টুলে বসে বসে গানটা শোনালাম। তা শুনতে শুনতেই উনি আমার দিকে তাকিয়ে বললেন খাসা সুর করেছো, তুমি গিয়ে ফেলো, কি লাগবে, আমার পারমিশন তো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি।
আর বাকি আর একটা কবিতা অমিতাভ দাশগুপ্ত, যার সঙ্গে আমি দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি, অত্যন্ত কাছের মানুষ ছিলেন। অমিতদার লেখা একটি কবিতা ছিল। তো এইটা ইপি ডিস্ক বেরোয় তখনকার দিনে, এক্সটেন্ডেড প্লে ডিস্ক। তো খুব উত্তেজনা যে আমার নিজের গলার গান বেরিয়েছে, এবং পুজোর আগে, পুজোর গান হিসেবে পাড়ায় বিভিন্ন মহলে দিয়েছি, সব প্যান্ডেলে বাজছে, একটা অন্যরকম উন্মাদনা ছিল। কিন্তু তখন অবধি আমার গান গায়ক হয়ে ওঠার বা শিল্পী হয়ে ওঠার এসব কোনো প্ল্যানিং ছিল না, এগুলো সব জাস্ট মজা। যেমন ছবি আঁকছি, ওই দেবুদার ওখানে করছি, কখনো হয়তো কোনো লেখক তার কাজটা ভালো লেগে গেল বলে 100-200 টাকা দিলেন, সেই নিয়ে কলেজ স্ট্রিট পাড়ায় ওই দিলখুশায় ভালো মন্দ খেয়ে নিলাম। আবার কখনো হয়তো পয়সা পেলামই না, কিন্তু সমালোচনায় লেখা হলো প্রচ্ছদটি ভালো, কাগজে পড়লাম। এই করতে করতে দেবুদার কল্যাণী আমার বহু মানুষের সঙ্গে আলাপ হয়। শক্তিদা, সুনীল দাস, এই সময় ওরা গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় ওই কবি সম্মেলনে যেতেন এবং আমাকে নিয়ে যেতেন। তার কারণ হচ্ছে বিশেষত শক্তি চট্টোপাধ্যায়ের এটা ভালোবাসা ছিল যে, শুভ তুই আমাদের সঙ্গে যাবি, তুই রাত্রিবেলা, আমরা তো নিজেদের মতো করে কাটাবো সময়টা, সে সময় তুই গান শোনাবি আমাকে, বিশেষ করে রবি ঠাকুরের গান। এবং এরকম অনেকগুলো সন্ধে বিভিন্ন জায়গায়, রায়গঞ্জে, সিউড়িতে, বহরমপুরে আমরা কাটিয়েছি, যেখানে রাত্রিবেলা যখন কবিরা, তখন মানে জনগণ কেউ নেই, নিজেরা যেখানে থাকার সেখানে আছেন, কেউ খালি গায়ে, কেউ পাজামা পরে, কিন্তু তখন তাদের মতো করে তারা আনন্দ করছে না, সেই সঙ্গে শক্তিদা চাইতেন আমি গান করি। এরকম অনেক স্মৃতি আছে আমার ওদের সঙ্গে কাটানো। কিন্তু সত্যি কথা স্বীকার করছি, আমি ওদের বলতাম যে আপনাদের কারুর কবিতা আমি এক বর্ণ কিচ্ছু বুঝতে পারি না, আপনারা কি লেখেন আমার মাথায় ঢোকে না, হয়তো আমি অশিক্ষিত। তা শক্তিদা বলতেন, না না, আজকে ভালো লাগছে না, কালকে লাগবে, আস্তে আস্তে তুই পড়তে থাক। তো যাই হোক, তারপরেও আমি কবিতা লেখার ব্যাপারে বা কবিতার ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল না। আগ্রহটা হলো অনেক পরে। একদিন আমি কাগজে বিজ্ঞাপন দেখলাম যে রাজ্য সঙ্গীত একাডেমি টালিগঞ্জে, ওখানে একটা অর্কেস্ট্রেশনের ওপরে একটা ইয়ে হবে, ডেমনস্ট্রেশন সহ সেমিনার টাইপের, সেটা পরিচালনা করবেন সলিল চৌধুরী। আমি ছোটবেলা থেকে সলিল চৌধুরীর গানের ভীষণ ভক্ত, দুজনের কম্পোজিশনের আমি খুব ভক্ত ছোটবেলা থেকে ছিলাম, এক শচীন দেব বর্মন, এক সলিল চৌধুরী। তো আমার খুব ইচ্ছে যে আমি গিয়ে শুনবো, কিন্তু ওখানে লেখা ছিল বিজ্ঞাপনে যে এটা শুধুমাত্র কলকাতায় যারা মানে সিনেমা এবং বাণিজ্যিক জগতে যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের জন্য, সেই মিউজিশিয়ানসদের জন্য, বাকিদের বাইরের জন্য না, লিমিটেড সিট। কিছুতেই সেখানে ঢোকার পারমিশন না পেয়ে শেষে কায়দা করে এক ভদ্রলোককে বলাতে, তিনি কোনো একটি পত্রিকায় চাকরি করতেন, তিনি বললেন তোমাকে আমি একটা প্রেস কার্ড জোগাড় করে দিতে পারি, প্রেস ওখানে যেতে পারে। তো আমি প্রেসেদের বসার জায়গাটা একটু পেছনে ছিল, আমি সেইখানেই গিয়ে বসে শুনেছিলাম ওনার বক্তৃতা, এবং সেটা অসাধারণ। উনি অর্কেস্ট্রেশন নিয়ে বলছিলেন, কেন অর্কেস্ট্রেশন, কি জন্য অর্কেস্ট্রেশন, কিভাবে করা হয়। শুনতে শুনতে আমি মানে বিভোর হয়ে শুনছিলাম। মাঝে একটু ব্রেক হয়েছে, তার আগেই, ঠিক ব্রেকের আগে উনি বলেছেন যে এরকম হারমোনাইজেশন নিয়ে অনেকের নাম বলেছেন, বিদেশের, দেশের, রবীন্দ্রনাথের কথাও বললেন। তো ব্রেক হতে আমার মনে হলো যে সলিল চৌধুরীর মতো মানুষ এতজনের কথা বললেন, একজনের কথা বললেন না। তো এই যে আমরা মহালয়াটা শুনি টিভিতে, রেডিওতে, মহিষাসুরমর্দিনী, এটা তো সুরকার ছিলেন পঙ্কজ মল্লিক, এবং ওখানে স্তোত্রগুলো সব হারমোনাইজ করেই গাওয়া, সেটা তো উনিই করেছিলেন। তো পঙ্কজ মল্লিকের কথাটা তো উনি বললেন না। তো সাহস করে গিয়ে সলিল চৌধুরী, তখন ব্রেক হয়েছে, বাইরে এসে উনি সিগারেট ধরিয়েছেন মাঠের মধ্যে, আমি গিয়ে একটা প্রণাম করে নিজের পরিচয় দিতে উনি বললেন যে আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি ভাটপাড়ায় থাকি। বললো নৈহাটি ভাটপাড়া? বললাম হ্যাঁ। বললো এক সময় খুব গেছি ওই সব জায়গায়, তবে বহুদিন যাই না, আর মনেও নেই। তারপরে আমি বললাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। তখন বললাম যে আপনি সবাইয়ের কথা বললেন, পঙ্কজ মল্লিকেরটা বললেন না। তখন বললো সে কি, আমি পঙ্কজদার নাম বলিনি। পাশেই অলোকনাথ দে দাঁড়িয়েছিলেন, তাকে বললেন এই আমি পঙ্কজ মল্লিকের কথা বলিনি। তা ওনারা বললেন না, মানে আপনি ফ্লোয়ে বলে যাচ্ছিলেন তো, ওটা মিস হয়ে গেছে। আমাকে বললেন আপনি তো দারুণ জিনিস মনে করালেন, এটা তো ঠিক ভুল বলে, মানে এটা আমার পক্ষে অন্যায় হয়েছে না বলাটা, উনি একটা অসাধারণ কাজ করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন না, এই অনুষ্ঠানটা হয়ে যাক, আপনার সঙ্গে পরে কথা বলবো। সেই হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ডে আমার সঙ্গে সলিলদার আলাপ হলো। এবং তারপরে খুব বেশি দিন, দীর্ঘদিন নয়, একটা ছিল যে সলিলদা ওই ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন, তো মাঝে মধ্যেই সুযোগ সুবিধা মতো আমাকে খবর দিতেন, আমি যেতাম। তো প্র্যাকটিক্যালি যাওয়াটা একেবারেই একটা অসমবয়সী বন্ধুদের আড্ডার মতো। মানে সলিলদা আমার থেকে অনেক বড়, কিন্তু একটা আড্ডা মানে কি, সবটাই হচ্ছে গান নিয়ে, সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, এবং মূলত রবীন্দ্রনাথ নিয়ে। ওনার একটা খুব, মানে রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলতাম আমি, হয়তো কিছু বলেছি বা কিছু একটা আমি ছোটবেলা থেকে যেভাবে শিখেছি সেটা বলেছি, উনি খুব খুব আগ্রহের সঙ্গে সেটা শুনতেন এবং আরো শুনতে চাইতেন। সেই সময় অনেক গান নিয়েও অনেক কথা হতো, উনি পিয়ানোটা নিয়ে বসতেন, বা কখনো হারমোনিয়াম নিয়ে বসতেন,
আমি জিজ্ঞেস করতাম এই গানটা কি করে আপনার মাথায় এলো। তো একদিন ওরকম উনি বাইরে গিয়েছিলেন কোথাও একটা, সেখান থেকে ফিরে এসেছেন, আমাকেও আমার অফিসে ফোন করে খবর দিয়েছেন, আমাকে বললেন একটা কবিতা তোকে শোনাবো আজকে, কালকে লিখেছি। এইবার সেইটা হাতে নিয়ে, লেখাটা হাতে নিয়ে উনি পায়চারি করছেন আর পড়ছেন, আর আমি সোফায় এরকম করে গালে হাত দিয়ে বসে শুনছি। আর যত কবিতাটা এগোচ্ছে তত আমার ভেতরে কিরকম একটা আলোড়ন হচ্ছে। কি নাম ছিল সেই কবিতাটা, এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, ও মশাই শুনছেন। আচ্ছা, সেটা পরবর্তীকালে বিখ্যাত কবিতা, ও মশাই শুনছেন। ও মশাই শুনছেন শুনতে শুনতে আমার কিরকম একটা ভেতরে ফিলিং হতে থাকে যে এইরকম এরকম বোধহয় আমিও লিখতে পারি। মানে ওই ও মশাই শুনছেন থেকে আপনার মনের মধ্যে কবিতা লেখার জন্য যে ইচ্ছেটা। এবং অদ্ভুত ভাবে ঠিক কবিতা পড়া শেষ করেই সলিলদা বসলেন টুলেতে, বসে আমার দিকে তাকিয়ে বললেন, তুই না এর থেকেও ভালো লিখতে পারিস, কিন্তু তুই খুব ফাঁকিবাজ। এই কথাটা আমাকে কোথাও ভীষণভাবে চার্জ করলো, এবং অদ্ভুত কাকতালীয় ভাবেই তারপর থেকে তার কিছুদিন পরেই আমার এই কবিতা লেখা শুরু হতে হতেই। কোন কবিতাটা প্রথম লিখেছিলেন সুবোধা মনে আছে? সেটা মনে নেই, কিন্তু কোন কবিতা প্রথম রেকর্ড হয় সেটা মনে আছে। সেটা গৌরী ঘোষের কণ্ঠে একটি আমার দীর্ঘ কবিতা, পলাশপুরের জীবন বলে একটা লেখা। মানে সলিলদার সেই কথা যে তুই আমার থেকে ভালো লিখতে পারবি কিন্তু তুই ফাঁকিবাজ, এটা একটা অনুঘটকের মতো কাজ করেছিল, এটা কাজ করলো। আর ও মশাই শুনছেন কবিতাটা শোনা, সলিলদার সেইটা কণ্ঠে শোনা। এবং তারপরে ঘটনাচক্রে আরো বেশ কিছুদিন পরে 90-এর দশকে একটা বড় কাজ হয় আমাদের এখানে। সেটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই হয়, মানে বামপন্থীদের পক্ষ থেকে একটা কাজ হয়। স্বাধীনতা সংগ্রাম যে হয়েছিল সেই সম্পর্কে তদানীন্তন সময়ের যারা এখানে নেতা ছিলেন তারা মনে করেছিলেন যে যুব সমাজকে এই বিষয়ে একটু মানে গভীরভাবে জানানো দরকার, যে কতটা ত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা এসেছিল। আমার কাছে যখন কাজটা আসে তখন আমাদের এখানে মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী, যিনি পরবর্তীকালে, যার সঙ্গে আমার বহু কাজ করার অভিজ্ঞতা আছে এবং অত্যন্ত বড় মনের একজন মানুষ। আমি তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কিছু যায় আসে না। আমার কাছে সুভাষ চক্রবর্তী সুভাষদা ছিলেন, যতদিন ছিলেন সুভাষদা হয়েছিলেন, এবং আমার সমস্ত কাজের ভয়ঙ্কর রকমের একটা ইন্সপিরেশন হয়েছিলেন। সুভাষদা বলেছিলেন শুভই লিখবে, তো সেটা বাকিরা মেনে নিয়েছিল। এবং একটা খুব মজার কথা বলছি, গ্রেট ইস্টার্ন হোটেলের রিহার্সাল, সেখানটা একটা মানে চাঁদের হাট বসেছে, কে নেই সেখানে। গৌরী ঘোষ, পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, প্রণতি ঠাকুর, এরকম সব, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, তরুণ চক্রবর্তী, এদের সকলের আমি নাম জানি, কারোর সঙ্গে আমার আলাপ নেই। সেইখানে বিশাল একটা ব্যাংকোয়েট হলে, একটা বড় খাবার টেবিলে সবাই গোল হয়ে বসেছে, সঙ্গে পার্টির নেতারাও রয়েছেন সব, বিমান বসু ইত্যাদি, আরো কে, সুজন চক্রবর্তী, এরা সবাই ছিলেন। তো সেইখানে আমাকে স্ক্রিপ্টটা পড়তে বলা হলো, আমি পড়লাম, ঘন্টাখানেক লাগলো, সবাই চুপ করে শুনলেন। তো যে পড়া শেষ হয়ে গেল, সকলেই এক বাক্যে বললেন যে অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এটা রেকর্ড করতে পারলে দারুণ হবে। কিন্তু অদ্ভুত হলো যে সবাই যখন উচ্ছ্বসিত যে শুভ দাশগুপ্ত একটা নতুন লোক, একটা নতুন কাজ করেছে, এবং এটাও বলি ওই কাজটা করার কথা ছিল আমার আর এক গুরুস্থানীয় দাদা শিবদাস বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত গীতিকার। শিবদাস দা সেই সময় কিশোর কুমারের গান লেখার জন্য বম্বে চলে যান, যে গানগুলো পরবর্তীকালে বিখ্যাত হয়। সে সময় 1 মাস না 2 মাসের জন্য কিশোর কুমারের বাড়িতে উনি ছিলেন। কিশোর কুমার ওনাকে নিয়ে গেছিলেন যে যখন যখন আমার মাথায় সুর আসবে আপনাকে লিখতে হবে। 2 মাস উনি ছিলেন ওখানে। ওই ফাঁকে আমার এন্ট্রি ঘটে পরবর্তী, মানে বদলি খেলোয়াড় হিসেবে। সে নিয়ে আমি শিবদাস দার সঙ্গে অনেক আড্ডায় অনেক হাসি ঠাট্টাও করেছি। যাই হোক, তো সেইখানে যখন স্ক্রিপ্ট পড়া শেষ হলো, সবাই বললো ভালো। সুভাষদা উঠে বললেন, আমার একটা কথা আছে, এই যে এত কিছু জোগাড় করা সব তো আমি করবো, তাহলে আমার মতামতটাও আপনাদের শুনতে হবে। এই স্ক্রিপ্টটা কিচ্ছু হয়নি, এটা আদৌ কিচ্ছু হয়নি। সবাই তাকিয়ে আছে সুভাষদার দিকে, সুভাষদা বলছে, সবাই বলছে কেন, এত সুন্দর লেখা আছে। বলছে না, এইটা হচ্ছে তোমরা যে রাজনৈতিক দলের ক্ষতি করছো, এই রাজনৈতিক দলের লোকেরা স্বাধীনতা আন্দোলনকে কি চোখে দেখে সেইভাবে লেখা, তা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই তো আমরা বক্তৃতাতে সবসময় এই কথাই বলি, এটা কেন লোকে শুনতে যাবে? সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বা সাধারণ মানুষের দিক থেকে যদি লেখাটা হয় তাহলে তারা সেটা গ্রহণ করবে। এই যুক্তিটা তখন মেনে নেওয়া হলো। তখন আমাকে বললো যে তুমি আরো 7 দিন সময় নাও, রিরাইট করো, নতুন করে লেখো। তো এই কাজটা করতে গিয়েই এই পশ্চিমবাংলার যারা কাজ করেন গানের জগতে, আবৃত্তির জগতে, সকলের সঙ্গে আমার পরিচয় ঘটে। আর তারাও প্রত্যেকে প্রথম একজনকে পেলেন যে এতগুলো স্ক্রিপ্ট লিখেছে, প্লাস ওখানে নতুন গান লেখা হয়েছে সেটা লিখেছে। সেই সময় সুভাষ চক্রবর্তী একদিন আলোচনা চলাকালীন আমাকে বলেছিলেন, আমি মেদিনীপুরে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে একটি ছেলে গিটার বাজিয়ে গান গাইছিল, অসম্ভব সুন্দর, অন্য রকমের, একদম ডিফারেন্ট। আমি ওকে যোগাযোগ করছি, তুই ওর একটা গান এখানে রাখ। তা আমার এখনো বেশ মনে আছে, একদিন বিকেলবেলা, তখন আমরা ওই
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তখন স্পোর্টস একাডেমির অফিস ছিল, সেখানে চুনি গোস্বামী সভাপতি ছিলেন, আমরা অনেক সময় চুনিদার ওখানে আড্ডা মারতে যেতাম। তো ওখানেই আমরা বসেছিলাম, আমি এবং অজিত পান্ডে গায়ক, গণসঙ্গীত। গণসঙ্গীত। অজিত দা, আমি অপেক্ষা করছিলাম যে সুমন আসবে। কিছুক্ষণ বাদে সুমন গিটার হাতে এলো, জিন্স পরা, আলাপ হলো। তা সুমনকে পুরো ব্যাপারটা বললাম, এই হচ্ছে লেখা। বলছে আমাকে যদি একটু জায়গা ছেড়ে দেন একটা গান আমি তৈরি করে দেবো। তাই বললাম ঠিক আছে, এই জায়গায় একটা গান এইভাবে আসতে পারে। বললো ঠিক আছে। কি গান তৈরি হয়েছিল? গানটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল, ডলার কিংবা কলার খোসা, কোনটা ছেড়ে কোনটা রাখবে। মানে ওই যে তখন আমেরিকার কাছে বিকিয়ে দেওয়া একটা অর্থনীতি চলছে, তার বিরুদ্ধে সুমনের একটা কড়া কাপ্পা সুন্দর গান, নিজেই গিটার বাজিয়ে গিয়েছিল, খুব সুন্দর গানটা। সেটাও 3-4 মধ্যেই রেডি করে এনে সুমনের হাতের লেখা সেই গানটা আজও আমার কাছে আছে, সুমন যেটা কাগজে লিখেছিল। তারপরে সুমনের সঙ্গে আমাদের খুব বন্ধুত্ব হয়। এই কাজটা হয়ে যাবার পর আমরা একদিন ব্যারাকপুরে গঙ্গার ধারে একটা বোধহয় গেস্ট হাউস সরকারি কিছু আছে, জহরকুঞ্জ মালঞ্চ। হ্যাঁ, মালঞ্চ। ওইখানে সুভাষ দাস সমস্ত শিল্পীদের ইনভাইট করেন যে একটা রাত্রি সবাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, আড্ডা মারবে। তো যাই হোক, এগুলো অনেক, এগুলো হচ্ছে সমস্ত আপনার পুরনো সেই স্মৃতি রোমন্থন। এই সমস্ত কথার এখান থেকেই বলছি, এই শুরু হলো আমার কবিতা এবং গানের জগতে কাজ করা। ফার্স্ট কাজ হচ্ছে এদেশ তোমারা। এর পরের বছরে প্রথম আমি পুজোর গান লেখার অফার পেলাম, সেটাও এই কল্যাণ সেন বলাট আমার বন্ধু। কল্যাণ আমাকে ফোন করে বললো যে হৈমন্তী শুক্লার পুজোর গানে একটা গান তোকে লিখতে হবে। তো সেই প্রথম আমি পুজোর গান লিখি। আমার প্রথম পুজোর গানের শিল্পী হৈমন্তী শুক্লা। প্রথম কবিতার রেকর্ড হয়েছে গৌরী ঘোষের কণ্ঠে বললাম। আর আমার প্রথম আধুনিক গানের শিল্পী হচ্ছে ইন্দ্রাণী সেন। আস্তে আস্তে এইচএমবিতে আমার কাজ শুরু হয় এবং ধীরে ধীরে এটা হতে থাকে কয়েক বছর বাদে। কোনো এক বছরে পুজোতে আমি এক বছরে 400টা গান লিখেছিলাম। এক বছর পুজোতে 52টা ক্যাসেট বেরিয়েছিল, সব ক্যাসেটে আমার গান ছিল, কারুর 2টো, কারুর 5টা, কারুর পুরোটা। রেকর্ড একটা। হ্যাঁ, সেই নিয়ে আজকাল পত্রিকায় অশোক দাশগুপ্ত তখন সম্পাদক ছিলেন, একটা 1 পাতা জোড়া আমার ইন্টারভিউ বেরোয়, সেটা আজও আছে আমার কাছে।